2017 সালের জুলাই মাসের আগে পর্যন্ত এক্সাইজ ডিউটির জন্য সেন্ট্রাল লেভেলে ছিল সেন ভ্যাট সিস্টেম, আর সেলস ট্যাক্সের জন্য স্টেট লেভেলে ছিল স্টেট ভ্যাট সিস্টেম। তবে এগুলো ছাড়াও সারা ভারত জুড়ে আরো বিভিন্ন টাইপের ইনডাইরেক্ট ট্যাক্স ছিল, যেমন পেট্রোল ডিজেলের উপর সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি, কাস্টমস ডিউটি, অ্যাডিশনাল কাস্টমস ডিউটি, স্পেশাল অ্যাডিশনাল কাস্টমস ডিউটি, এগুলো সেন্ট্রাল লেভেলে। আর স্টেট লেভেলে অ্যালকোহল প্রোডাকশনের ওপর স্টেট এক্সাইজ ডিউটি, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনের ওপর ইলেকট্রিসিটি ডিউটি, এছাড়া লাক্সারি ডিউটি, অ্যামিউজমেন্ট ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স, এন্ট্রি ট্যাক্স, অক্ট্রয় ডিউটি, পারচেস ট্যাক্স, স্পেশাল ট্যাক্স অন লটারি, গ্যামলিং, ক্যাসিনো, বেটিং ইত্যাদি। তো আজকের ক্লাসে এই ট্যাক্সগুলো সম্পর্কে একটু বোঝাবো। ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থ ব্যবস্থার ভেতর কর ব্যবস্থা বা ট্যাক্সেশন সিস্টেম খুব ভাইটাল একটা টপিক। বিভিন্ন রকমের ট্যাক্স নিয়ে অলরেডি এর আগে প্রায় 10-12টা ভিডিও আমাদের রয়েছে। ওই ভিডিওগুলো আর আজকের এই ভিডিওটা দেখলে ভারতের কর ব্যবস্থা নিয়ে ওভারঅল সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, ফালতু আর কথা না বাড়িয়ে আমাদের মূল বিষয়ে আসি। প্রথমেই বলি এক্সাইজ ডিউটি নিয়ে। ভারতের ভেতর যে কোনো কোম্পানি বা যে কোনো প্রোডাকশন হাউস বা যে কোনো ম্যানুফ্যাকচারার যা কিছু প্রোডাকশন করুক না কেন, ওই কোম্পানি বা ওই ম্যানুফ্যাকচারার বা ওই প্রডিউসার প্রোডাকশনের পর তার ঘর থেকে যত জিনিস বার করছে সেগুলোর ভ্যালুর উপর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারের ঘরে ট্যাক্স হিসাবে দিতে হয়, এটাকেই বলে এক্সাইজ ডিউটি। ব্যাপারটা যদি বুঝতে না পারো আমি খুব সহজ ভাষায় একটা উদাহরণ দিই। ধরলাম একটা কোম্পানি আছে যে এই মার্কার তৈরি করে। এই কোম্পানিটার এক একটা মার্কার তৈরি করতে 12 টাকা হয়তো খরচ পড়ে। বোঝার সুবিধার জন্য ধরলাম এই কোম্পানিটা প্রত্যেক দিন 100 পিস মার্কার তৈরি করে, আর এই কোম্পানিটা 10 দিন এটার প্রোডাকশন করলো। তাহলে এই 10 দিনে কোম্পানির ঘরে টোটাল মার্কার কত হবে? টোটাল মার্কার হবে 1000 পিস। এবার এই 1000 পিস মার্কারের প্রত্যেকটা তৈরি করতে খরচ হয়েছে কত বললাম? 12 টাকা। কোম্পানির খরচ, কোম্পানির লাভ সবকিছু দিয়ে হয়তো 12 টাকা খরচ পড়েছে, মানে এই কোম্পানিটা 12 টাকায় এই মার্কারটা বিক্রি করে দেবে। সেই হিসাবে কোম্পানির ঘরে স্টক রয়েছে 1000 পিস মার্কার। এবার এই কোম্পানি হয়তো কোনো একজন হোলসেলারকে বা অন্য কোনো ব্যক্তিকে 600 পিস মার্কার বিক্রি করে দিল। তার মানে এই 600 পিস মার্কার এখন কোম্পানির ঘর থেকে বেরিয়ে যাবে। এবার এই কোম্পানির ঘর থেকে বেরোনোর সময় এই 600 পিস মার্কারের প্রত্যেক পিস মার্কারের ওপর হয়তো 25% ট্যাক্স সরকারের ঘরে দিতে হবে। তো 600 পিস মার্কারের 12 টাকা করে দাম হিসাবে করলে আসে 7200 টাকা। এবার এই মার্কার কোম্পানির ঘর থেকে বেরোনোর জন্য সরকার বলল যে প্রত্যেক মার্কারের উপর আমাকে 25% ট্যাক্স দিতে হবে। 12 টাকার 25% ট্যাক্স কত? 3 টাকা। তাহলে 600 পিসের হিসাবে টোটাল ট্যাক্সের পরিমাণ কত হয়ে যাবে? 600 × 3 মানে 1800 টাকা। তাহলে এই 600 পিস মার্কার কোম্পানির ঘর থেকে বার করার জন্য 7200 টাকা প্লাস 1800 টাকা, টোটাল কত? টোটাল 9000 টাকা। এই 9000 টাকা যে কিনবে মানে হোলসেলার এই কোম্পানিকে পেমেন্ট করে দেবে। হোলসেলার এই 9000 এর ভেতর 1800 টাকা ট্যাক্স হিসাবে কোম্পানিকে পেমেন্ট করলো। কোম্পানি এই 1800 টাকা ট্যাক্সটা কেন্দ্রীয় সরকারের ঘরে জমা দিয়ে দেবে। কি হিসাবে? এক্সাইজ ডিউটি হিসাবে। এই 1800 টাকা এক্সাইজ ডিউটি কার ওপর? এই যত পিস মাল বার হলো, 600 পিস মাল কোম্পানির ঘর থেকে বেরিয়ে গেছে, এই যত পিস মাল বেরিয়ে যাবে তার ভ্যালুর উপর সরকারকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ট্যাক্স হিসাবে দিতে হবে, সেটাকেই বলে এক্সাইজ ডিউটি। অনেকে এই জায়গাটা বলে যে কোম্পানি যত প্রোডাকশন করে তার উপর সরকারকে ট্যাক্স দিতে হয়। না, কোম্পানি যত প্রোডাকশন করে সেটা কোম্পানির স্টকের ভেতর পড়ে, স্টকের ওপর কোম্পানিকে কোনো ট্যাক্স দিতে হয় না। কোম্পানি যখন তার স্টক থেকে কোনো জিনিস বার করে দেয়, নিজের ঘর থেকে যখন কোনো জিনিস বার করে দেয় তখন যত জিনিসপত্র বার করছে তার উপর ট্যাক্স দিতে হয়। তার উপর যে পরিমাণ ট্যাক্স সেটাকেই বলে এক্সাইজ ডিউটি। এবার প্রোডাকশনের ক্ষেত্রে যত পিস মাল বার হচ্ছে তার উপর এই এক্সাইজ ডিউটিটা কেন্দ্রীয় সরকার রাখে। তাহলে এক্সাইজ ডিউটি কার ঘরে যায়? কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের ঘরে। এই জন্য এক্সাইজ ডিউটির আরেক নাম হলো সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। ভারতের ভেতর যেখানে যা প্রোডাকশন হোক না কেন, সমস্ত প্রোডাকশনের পর সেটা কোম্পানির ঘর থেকে বের হওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যে ট্যাক্স দিতে হয় সেটাই হচ্ছে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। তবে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এর এক্সেপশন আছে, যেমন অ্যালকোহল, নারকোটিক্স প্রোডাক্ট আর ড্রাগ। অ্যালকোহল, নারকোটিক্স প্রোডাক্ট আর ড্রাগ এইসবের প্রোডাকশনের ওপর এক্সাইজ ডিউটি সেন্ট্রাল গভর্নমেন্ট না নিয়ে স্টেট গভর্নমেন্ট নেয়। ধরলাম পশ্চিমবঙ্গে কোনো একটা বিয়ার ফ্যাক্টরি রয়েছে, তাহলে ওই ফ্যাক্টরি থেকে যত বিয়ার বার হচ্ছে সেই কোয়ান্টিটির উপর ট্যাক্স নেয় পশ্চিমবঙ্গ সরকার। বিয়ার বা যে কোনো অ্যালকোহলের প্রোডাকশনের ওপর সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি নেয় না। যে স্টেটে প্রোডাকশন হয় ওই স্টেট গভর্নমেন্ট ওই অ্যালকোহল প্রোডাকশনের ওপর এক্সাইজ ডিউটি নেয়। তো সেন্ট্রালের এক্সাইজ ডিউটি আর স্টেটের এক্সাইজ ডিউটি গেল। এরপরে আছে ডিউটিজ অন এক্সাইজ, এটাও সেন্ট্রাল গভর্নমেন্ট। এই এক্সাইজ ডিউটি আর এই এক্সাইজ ডিউটি অলমোস্ট একই, শুধু স্পেশাল কিছু প্রোডাক্টের জন্য স্পেশাল এক্সাইজ ডিউটি নেওয়া হয়। যেমন মেডিসিন বা ওষুধের প্রোডাকশনের ক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা রেটের হিসাবে এক্সাইজ ডিউটি নেয়। এছাড়া কসমেটিক্স এর জিনিসপত্রের প্রোডাকশনের উপরেও সেন্ট্রাল গভর্নমেন্ট
অন্য রকমের এক্সাইজ ডিউটি নেয়। ওষুধ তৈরি করাকে বলা হয় মেডিসিনাল প্রিপারেশন, আর কসমেটিক্সের জিনিসপত্র তৈরি করাকে বলা হয় টয়লেট প্রিপারেশন। তো মেডিসিনাল প্রিপারেশন আর টয়লেট প্রিপারেশনের ওপর সেন্ট্রাল গভর্নমেন্ট আলাদা রেটে এক্সাইজ ডিউটি নেয়, এটাকেই বলা হয় ডিউটিজ অন এক্সাইজ। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট ভারতের ভেতর যে কোনো প্রোডাকশনের উপর এক্সাইজ ডিউটি তো নেয়, কিন্তু কিছু প্রোডাক্ট এরকম আছে যেগুলোর প্রোডাকশনের উপর যে এক্সাইজ ডিউটি লাগু হলো সেই ট্যাক্সের উপরেও এক্সট্রা আরো কিছু ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নেয়, সেটাকেই বলা হয় অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি। একটা কনসেপ্ট রয়েছে যে ভারতের ভেতর যে সমস্ত প্রোডাকশন হচ্ছে তার ভেতর যে সমস্ত প্রোডাক্টের স্পেশাল ইম্পর্টেন্স রয়েছে সেই সমস্ত প্রোডাক্টের উপর যে এক্সাইজ ডিউটি লাগু হলো ওই পরিমাণ ট্যাক্সের ওপর আরো এক্সট্রা একটা ট্যাক্স দিতে হবে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে ওই সারচার্জ, সেস এর মতন। তো নর্মাল এক্সাইজ ডিউটির উপর আলাদা করে এক্সট্রা যে ট্যাক্স দিতে হচ্ছে সেটাকেই বলা হয় অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি। এবার এই স্পেশাল ইম্পর্টেন্স এর ভেতর কিছু প্রোডাক্টকে রাখা হয়, যেমন আয়রন অ্যান্ড স্টিল এর প্রোডাকশন, ক্রুড অয়েল থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন এইসবের প্রোডাকশন, কটন ফ্যাব্রিক্স এর প্রোডাকশন, টেক্সটাইল আইটেমের প্রোডাকশন, এমব্রয়ডারির কাজের প্রোডাকশন, এইসব। বোঝার সুবিধার জন্য ধরলাম শ্যাম স্টিল। শ্যাম স্টিল হয়তো এই বছর 1 লাখ টাকা রড তৈরি করে মার্কেটে ছেড়ে দিল, এখন এক্সাইজ ডিউটি হয়তো 25%। তাহলে এই শ্যাম স্টিল যখন অন্য কাউকে এই 1 লাখ টাকার লোহা বেচে দেবে তার কাছ থেকে টোটাল 1,25,000 টাকা পেমেন্ট হিসাবে নেবে, এর ভেতর 25,000 টাকা হলো ট্যাক্স। এই 25,000 টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টের ঘরে এক্সাইজ ডিউটি হিসাবে যাবে। এবার স্টিলের প্রোডাকশন যেহেতু একটা স্পেশাল ইম্পর্টেন্স, এই জন্য সরকার বলবে যে এই যে 25,000 টাকা ট্যাক্স হচ্ছে এর ওপর আরো হয়তো 4% ট্যাক্স আমাকে এক্সট্রা দিতে হবে। তাহলে 25,000 এর 4% হয় 1,000 টাকা, তাহলে ট্যাক্স হিসাবে টোটাল কত? 26,000 টাকা। তার মানে এই শ্যাম স্টিল যখন অন্য কাউকে বিক্রি করতে যাবে তখন টোটাল 1,26,000 টাকা পেমেন্ট নেবে। এই 1,26,000 এর ভেতর 26,000 টাকা হলো ট্যাক্স। এই ট্যাক্সের ভেতর 25,000 টাকা হলো এক্সাইজ ডিউটি, আর 1,000 টাকা হলো অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি। এই এক্সাইজ ডিউটির ওপর এক্সট্রা যে ট্যাক্সটা লাগু হচ্ছে সেটাকেই বলে অ্যাডিশনাল এক্সাইজ ডিউটি। এরপরে আছে কাস্টমস ডিউটি। যে কোনো আইটেম ভারতে যখন ইম্পোর্ট হয় সেই ইম্পোর্ট হওয়ার সময় যত ভ্যালুর প্রোডাক্ট ভারতে ইম্পোর্ট হচ্ছে সেই ভ্যালুর উপর একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স সরকারকে দিতে হবে, সেটাকেই বলে কাস্টমস ডিউটি। বোঝার সুবিধার জন্য ধরলাম আমি জাপান থেকে কোনো হয়তো একটা ব্যাগ অর্ডার দিতে চাইছি, তাহলে এই অর্ডারটা আমাকে অনলাইনে অর্ডার দিতে হবে। কোনো একটা অনলাইন পোর্টালে আমি দেখলাম ওই ব্যাগটার দাম হয়তো দেওয়া আছে 50 ইয়েন। বোঝার সুবিধার জন্য আমি ধরে নিলাম যে 1 ইয়েন সমান সমান ভারতীয় মুদ্রায় 60 টাকা। তাহলে এই ব্যাগটার ভারতীয় মুদ্রা অনুযায়ী দাম কত হয়ে যাবে? 5×6 = 30, 3,000 টাকা। ওই অনলাইন পোর্টালে এই ব্যাগটার দাম দেখাবে 50 ইয়েন বা 3,000 টাকা। এবার আমি যখন এই ব্যাগটা অর্ডার দিতে চাইবো তখন আমাকে পেমেন্টের অপশন আসবে। ওই পেমেন্টের অপশনে গিয়ে দেখা যাবে যে এই 3,000 টাকা অ্যামাউন্ট তো আছে, এর সাথে এক্সট্রা আরো কিছু অ্যামাউন্ট অ্যাড হয়ে গেছে, হয়তো 300 টাকা অ্যাড হয়ে গেল। তাহলে টোটাল 3300 টাকা আমাকে পেমেন্ট করতে হবে এই ব্যাগটার জন্য। তো এই যে 300 টাকা এইটা হলো কাস্টমস ডিউটি। এই ব্যাগটা জাপান থেকে ভারতে আসবে, তো জাপান থেকে ভারতে আসার সময় ভারতের বর্ডারে এই ব্যাগের দরুন সরকারকে একটা ট্যাক্স দিতে হবে, সেটাই হচ্ছে কাস্টমস ডিউটি। আর এই পেমেন্টটা আমাকে আগে থেকেই করে রাখতে হবে। এবার আমি এই যে 3300 টাকা পেমেন্ট করলাম, এটা তো আমি অনলাইন পেমেন্ট করব, তো ওই পেমেন্ট যে গেটওয়ে আছে ওই পেমেন্ট গেটওয়ে আমার কাছ থেকে এই 3300 টাকা নেবে, নিয়ে এর থেকে 300 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের ঘরে কাস্টমস ডিউটি হিসাবে জমা করে দেবে। আর বাকি যে 3,000 টাকা সেই 3,000 টাকা ইয়েনে কনভার্ট করে 50 ইয়েন জাপানের ওই কোম্পানিকে, এই ব্যাগের কোম্পানিকে পেমেন্ট করে দেবে। তো কাস্টমস ডিউটি এইরকম ভাবে কাজ করে। এরপরে একটা টার্ম রয়েছে অ্যাডিশনাল কাস্টমস ডিউটি। এর আরেকটা নাম হলো কাউন্টার ভেলিং ডিউটি। বিভিন্ন বিদেশি কোম্পানি তাদের প্রোডাক্ট দিয়ে ভারতের মার্কেট ক্যাপচার করার জন্য ভারতের মার্কেটে অনেক কম দামে জিনিসপত্র বিক্রি করে। তো ভারতের মার্কেটে যাতে ওই সমস্ত বিদেশি পণ্যের দাম কমে না যায়, ওই সেম পণ্য ভারতীয় কোম্পানির তৈরি করা যেমন রেট, বিদেশি পণ্যেরও যাতে সেম রেট থাকে, এই জন্য ওই বিদেশি পণ্য যখন ভারতে ইম্পোর্ট হয় সেই ইম্পোর্ট হওয়ার সময় কাস্টমস ডিউটি তো অ্যাপ্লাই হয়। ওই কাস্টমস ডিউটির উপর ওই সমস্ত প্রোডাক্টের উপর এক্সট্রা আরো কিছু ট্যাক্স নেওয়া হয়, যাতে ওই প্রোডাক্টটার দাম ভারতীয় প্রোডাক্টের সাথে মোটামুটি ইকুইভ্যালেন্ট থাকে। তো বিদেশি পণ্যের ক্ষেত্রে কাস্টমস ডিউটির উপর যে এক্সট্রা পরিমাণ ট্যাক্স নেওয়া হয় সেটাকেই বলে অ্যাডিশনাল কাস্টমস ডিউটি বা কাউন্টার ভেলিং ডিউটি। এই কাউন্টার ভেলিং ডিউটি আর অ্যান্টি ডাম্পিং ডিউটি এই দুটো নিয়ে আগের এই ভিডিওতে আমরা ডিটেলসে এক্সপ্লেন করেছি, ওটা দেখতে পারো। অ্যাডিশনাল কাস্টমস ডিউটির উপর আরো একটা স্পেশাল টাইপের ট্যাক্স লাগু হয়, সেটাকে বলা হয় স্পেশাল অ্যাডিশনাল কাস্টমস ডিউটি বা স্পেশাল অ্যাডিশনাল ডিউটি।
শর্টে বলে এসএডি। এটা কি? কোনো বিদেশি পণ্য ভারতের মার্কেটে আসে বিক্রি হওয়ার জন্য। এখন বিদেশ থেকে কোনো ফাইনাল প্রোডাক্ট হয়তো ভারতের মার্কেটে এলো, ওই প্রোডাক্টটা নিয়ে ভারতীয় কোনো কোম্পানি খুব সামান্য কিছু মডিফিকেশন করে মেক ইন ইন্ডিয়া বা মেড ইন ইন্ডিয়া নামে ভারতের মার্কেটে হয়তো চালিয়ে দিল। এই রকমের ঘটনার জন্য ওই যে প্রোডাক্টটা ইম্পোর্ট হয়ে আসছিল তার উপর যে কাস্টমস ডিউটি লাগু হচ্ছে, এই কাস্টমস ডিউটির উপর একটা এক্সট্রা চার্জ নেওয়া হয়। এটাকেই বলা হয় স্পেশাল অ্যাডিশনাল ডিউটি। এটা নর্মালি 4% হয়। এবার এইখানে আমি আরেকটু কথা বলে রাখি, ধরলাম কোনো একটা ভারতীয় কোম্পানি বিদেশ থেকে কোনো একটা প্রোডাক্ট ভারতে ইম্পোর্ট করে ভারতের মার্কেটে বিক্রি করছে। সেক্ষেত্রে এই কোম্পানি বিদেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করার সময় এই স্পেশাল অ্যাডিশনাল ডিউটি দিতে হবে এক্সট্রা 4%। এবার এই কোম্পানি যদি ওই প্রোডাক্টের ওপর কোন রকম মডিফিকেশন না করে, ভারতীয় ওই কোম্পানি ওই প্রোডাক্টের ওপর কোন রকম মডিফিকেশন না করে যদি ভারতের মার্কেটে বিক্রি করে দেয়, সেক্ষেত্রে ওই যে 4% এক্সট্রা দিয়েছিল সেটা ওই কোম্পানি রিফান্ড পেয়ে যাবে। কিন্তু এই ভারতীয় কোম্পানি যদি বিদেশ থেকে ইম্পোর্ট করা কোনো প্রোডাক্টের ওপর কোন রকম মডিফিকেশন করে, সেক্ষেত্রে ওই 4% সে আর রিফান্ড পায় না। তো এইটা হলো স্পেশাল অ্যাডিশনাল ডিউটি বা স্পেশাল অ্যাডিশনাল কাস্টমস ডিউটি। এরপর ইনডাইরেক্ট ট্যাক্সের ভেতর আরেকটা খুব ইম্পর্টেন্ট ট্যাক্স হলো সার্ভিস ট্যাক্স। ভারতের ভেতর যে কোনো কোম্পানি বা যে কোনো ব্যবসায়ী বা যে কোনো ব্যক্তি অন্য কাউকে সার্ভিস দিলে ওই সার্ভিসের যে ভ্যালু, সেই ভ্যালুর উপর একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স সরকারকে দিতে হয়, সেটাকেই বলে সার্ভিস ট্যাক্স। এই সার্ভিসের কনসেপ্ট অনেক আগে থেকেই ছিল, কিন্তু ভারতের সার্ভিস ট্যাক্স নেওয়া হয় 1994 সাল থেকে, এবং এই সার্ভিস ট্যাক্সটা নিত সেন্ট্রাল গভর্নমেন্ট। 2004 সালে গিয়ে এই সার্ভিস ট্যাক্স তখনকার মডিফাইড ভ্যাট সিস্টেমের সাথে মার্জ হয়ে যায়, এবং সেন্ট্রাল লেভেলে নতুন যে ট্যাক্স হয় সেটা হলো সেন ভ্যাট বা সেন্ট্রাল ভ্যাট সিস্টেম। এবার ইনডাইরেক্ট ট্যাক্সে আছে সেন ভ্যাট। এই সেন ভ্যাট সম্পর্কে আমি এখন আর বলবো না, কারণ সেন ভ্যাট আর স্টেট ভ্যাট এই দুটো নিয়ে ডিটেলসে এর আগের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করেছি। বাকি যে ইনডাইরেক্ট ট্যাক্স গুলো আছে সেইগুলো বলি। তো এই যে ইনডাইরেক্ট ট্যাক্স গুলোর কথা বললাম, এইগুলো কালেক্ট করতো সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার, আর নিচের এইগুলো কালেক্ট করতো স্টেট গভর্নমেন্ট। এর ভেতর প্রথম কি আছে? স্টেট সেলস ট্যাক্স। কোনো একটা প্রোডাক্ট কোম্পানির ঘরে ম্যানুফ্যাকচার হচ্ছে, কিন্তু সেই প্রোডাক্টটা ফাইনালি কনজিউম করে কোনো একজন কনজিউমার। তো কোম্পানির ঘর থেকে কনজিউমারের কাছে যাওয়া পর্যন্ত মাঝখানে অনেকগুলো মিডলম্যান থাকে। এই সমস্ত মিডলম্যান এরা নর্মালি হোলসেলার, রিটেলার বা নর্মাল দোকানদার হয়। তো এই হোলসেলার বা রিটেলার এরা কোনো জায়গা থেকে জিনিসপত্র কিনে অন্য একজনকে বেচে দেয়, মানে নর্মালি সেলিং করে। তো হোলসেলার বা রিটেলার যে দামে কোনো প্রোডাক্ট সেল করে, সেলিং এর ওই দামের ওপর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারকে দিতে হয়, সেটাকেই বলে সেলস ট্যাক্স। আর এই সেলস ট্যাক্সটা দিতে হয় স্টেট গভর্নমেন্টকে। এবার এখানে ব্যাপারটা কি, ধরলাম আমি পশ্চিমবঙ্গে থেকে পশ্চিমবঙ্গে কোনো একটা দোকান থেকে কোনো জিনিস কিনলাম, তাহলে আমিও পশ্চিমবঙ্গে রয়েছি, ওই দোকানদারও পশ্চিমবঙ্গে রয়েছে। ওই দোকানদার আমাকে যত অ্যামাউন্টের জিনিস বিক্রি করলো, সেই অ্যামাউন্টের উপর একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স আমার কাছ থেকে নেবে, নিয়ে ওই দোকানদার ওই ট্যাক্সের পরিমাণটাকে পশ্চিমবঙ্গ সরকারকে সেলস ট্যাক্স হিসাবে দিয়ে দেবে। এটাই হচ্ছে স্টেট সেলস ট্যাক্স। এবার কন্ডিশনটা কেমন হতে পারে, আমি হয়তো পশ্চিমবঙ্গে আছি, আমি মধ্যপ্রদেশের কোনো একজন ব্যবসায়ীর কাছ থেকে একটা জিনিস কিনলাম। তো এক্ষেত্রে আমি রয়েছি পশ্চিমবঙ্গে, ওই দোকানদার রয়েছে মধ্যপ্রদেশে, তার মানে ওই মালটা মধ্যপ্রদেশ থেকে আমার পশ্চিমবঙ্গে আসছে। এক্ষেত্রে ওই দোকানদার আমার কাছ থেকে ওই প্রোডাক্টের দাম আর তার সাথে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স আমার কাছ থেকে নেবে। এবার কি হবে, আমি পশ্চিমবঙ্গে থেকে মধ্যপ্রদেশের একজন ব্যবসায়ীকে ট্যাক্স দিয়ে দিলাম, তাহলে এই ট্যাক্সটা কালেকশন হলো কোথায়? মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশের ওই ব্যবসায়ী এবার এই ট্যাক্সের পরিমাণটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দিয়ে দেবে। তারপর ওই সেন্ট্রাল গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারকে ওই ট্যাক্সের অ্যামাউন্টটা ফিরিয়ে দেবে। আলটিমেটলি যে রাজ্যের থেকে কোনো প্রোডাক্ট কেনা হবে, ওই প্রোডাক্টের ওপর সেলস ট্যাক্সের পরিমাণ ওই রাজ্য সরকারের ঘরে যাবে। এবার এখানে কি হলো, আমি পশ্চিমবঙ্গে থেকে অন্য কোনো রাজ্য থেকে মাল কিনলাম। এই ধরনের কেনা বেচাকে বলা হয় ইন্টারস্টেট ট্রানজাকশন বা ইন্টারস্টেট বাইং অ্যান্ড সেলিং। এবার এই ইন্টারস্টেট ট্রানজাকশনের ক্ষেত্রে যেহেতু এই রাজ্যের ব্যবসায়ী অন্য কোনো রাজ্য থেকে ট্যাক্সের পরিমাণ নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দেয়, এই জন্য এই সেলস ট্যাক্সটাকে বলা হয় সেন্ট্রাল সেলস ট্যাক্স। এই ট্যাক্সটা কালেক্ট করে কোনো একটা রাজ্য, তারপর সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায়, তারপর ফাইনালি কোনো রাজ্যের ঘরে চলে যায়। এরপরে আছে লাক্সারি ডিউটি। এই নাম শুনেই যেমন বোঝা যাচ্ছে যে লাক্সারি লাইফ লিড করার জন্য যে সমস্ত প্রোডাক্ট বা যে সমস্ত সার্ভিস আমরা কনজিউম করি, সেই সমস্ত প্রোডাক্ট বা সার্ভিসের উপর আলাদা ট্যাক্স নেওয়া হয়, সেটাকেই বলা হয় লাক্সারি ট্যাক্স। এরপরে অ্যামিউজমেন্ট বা এন্টারটেনমেন্ট ট্যাক্স। অ্যামিউজমেন্ট বা এন্টারটেনমেন্ট হিসাবে সার্ভিস কনজিউম করার জন্য এক্সট্রা ট্যাক্স দিতে হয়, সেটাকেই বলে এন্টারটেনমেন্ট ট্যাক্স বা অ্যামিউজমেন্ট ট্যাক্স। তো লাক্সারি ট্যাক্স, অ্যামিউজমেন্ট ট্যাক্স
ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, এগুলোর খুব একটা ইম্পর্টেন্স নেই। এরপরে আছে অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স। ন্যাশনাল নিউজ পেপার বা ন্যাশনাল টিভি চ্যানেল বা রেডিও এই সমস্ত জায়গা ছাড়া আমি যদি অন্য কোথাও কোনো রকমের অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাই, তখন কোনো একটা রাজ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য যত পরিমাণ খরচ হবে সেই খরচের উপর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই রাজ্য সরকারকে দিতে হবে। এটাকেই বলে অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স। বোঝানোর জন্য ধরলাম আমার একটা পেনের কোম্পানি আছে, এবার এই পেনের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য আমি হয়তো সরকারি বাসে পোস্টার চিপকে দিলাম, রাস্তার পাশে যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট থাকে সেই সমস্ত পোস্টে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দিলাম। তাহলে এই অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য আমার যত খরচ করবে সেই খরচের থেকে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ যে রাজ্যে আমি অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, ধরলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন বাসে বা রাস্তার পাশে বিভিন্ন পোস্টে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছি, তো সেক্ষেত্রে ওই অ্যাডভার্টাইজমেন্ট কস্টের ওপর একটা ট্যাক্স পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে। এরপরে আছে এন্ট্রি ট্যাক্স। এন্ট্রি ট্যাক্সের ব্যাপারটা কি, কোনো একটা প্রোডাক্ট হয়তো উত্তরপ্রদেশ থেকে বার হলো এবং এই প্রোডাক্টটা তেলেঙ্গানাতে যাবে, তো সেক্ষেত্রে যে ট্রাকটা ওই প্রোডাক্টগুলো নিয়ে যাবে সে যাওয়ার সময় মধ্যপ্রদেশ আর উত্তরপ্রদেশের বর্ডার ক্রস করবে, তারপর মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রের বর্ডার ক্রস করবে, তারপর ফাইনালি গিয়ে মহারাষ্ট্র আর তেলেঙ্গানার বর্ডার ক্রস করবে। তো কোনো একটা ট্রাক যখন একটা স্টেট থেকে অন্য স্টেটে যায়, ওই স্টেটের বর্ডার ক্রস করার সময় যত টাকার প্রোডাক্ট যাচ্ছে সেই ভ্যালুর উপর একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এই স্টেট গভর্নমেন্টকে দিতে হয়, এটাকেই বলে এন্ট্রি ট্যাক্স। ধরলাম উত্তরপ্রদেশ থেকে একটা প্রোডাক্ট গেল যার ভেতরে 1 লাখ টাকার মাল রয়েছে, এবার মধ্যপ্রদেশের এন্ট্রি ট্যাক্স হয়তো 2%, তাহলে এই ট্রাকটা যখন এই বর্ডারে আসবে তখন মধ্যপ্রদেশ সরকারকে 2%, 1 লাখ টাকার 2% মানে 2000 টাকা, 2000 টাকা এই মধ্যপ্রদেশ সরকারকে এন্ট্রি ট্যাক্স হিসাবে দিতে হবে। এরপর মহারাষ্ট্রে হয়তো এন্ট্রি ট্যাক্সের পরিমাণ 1%, তাহলে ওই ট্রাকটা যখন মধ্যপ্রদেশ পেরিয়ে মহারাষ্ট্রের এই এরিয়াতে ঢুকবে তখন এই মহারাষ্ট্র গভর্নমেন্টকে 1 লাখ টাকার 1% মানে 1000 টাকা ট্যাক্স হিসাবে দিতে হবে, এটাই হচ্ছে এন্ট্রি ট্যাক্স। তারপর তেলেঙ্গানাতে হয়তো এন্ট্রি ট্যাক্স 1500 টাকা, সেক্ষেত্রে ওই ট্রাকটা যখন তেলেঙ্গানা এরিয়াতে ঢুকবে তখন এই তেলেঙ্গানা গভর্নমেন্টকেও 1 লাখের 1.5% মানে 1500 টাকা এন্ট্রি ট্যাক্স হিসাবে দেবে। এবার এই এন্ট্রি ট্যাক্সের মতনই আরেকটা ট্যাক্স আছে অক্ট্রয় ডিউটি। এন্ট্রি ট্যাক্স যেমন একটা পুরো স্টেটের ক্ষেত্রে, অক্ট্রয় ডিউটি একটা নির্দিষ্ট এরিয়ার জন্য হয়। বড় বড় মিউনিসিপাল এরিয়া বা মিউনিসিপাল কর্পোরেশন এরিয়া যেগুলো হয়, বাইরে থেকে কোনো ট্রাক বা কোনো প্রোডাক্ট ওই মিউনিসিপাল এরিয়াতে ঢোকার জন্য ওই মিউনিসিপাল এরিয়াকে একটা ট্যাক্স দিতে হয়, এটাকেই বলা অক্ট্রয় ডিউটি। যেমন ধরলাম কলকাতা মিউনিসিপ্যালিটি এরিয়া, উড়িষ্যা থেকে কোনো একটা প্রোডাক্টের ট্রাক হয়তো মালদাতে যাবে, এখন যাওয়ার সময় উড়িষ্যা আর পশ্চিমবঙ্গের বর্ডার এইখানটাতে ওই ট্রাকটাকে দিতে হবে এন্ট্রি ট্যাক্স। এবার এখান থেকে ঢুকে যদি মালদাতে চলে যায় তাহলে তো হয়ে গেল, কিন্তু ওই ট্রাকটা যদি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের এরিয়াতে যায়, মানে কলকাতা মিউনিসিপ্যালিটির এরিয়া যতটা ওই এরিয়ার ভেতরে যদি যায়, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারকে এন্ট্রি ট্যাক্স তো দেবেই, তার সাথে সাথে মিউনিসিপ্যালিটি এরিয়াতে ঠিক যখনই ঢুকবে তখনই কলকাতা মিউনিসিপ্যালিটিকে একটা আলাদা ট্যাক্স দিতে হবে, এটাকেই বলে অক্ট্রয় ডিউটি। এবার কিছু কিছু জিনিসের প্রোডাকশন বা সেলিং এরকম আছে যার ওপর স্টেট গভর্নমেন্ট সমস্ত ট্যাক্সের ওপরেও এক্সট্রা কিছু ট্যাক্স নেয়। যেমন লটারির প্রোডাকশন বা সেলিং এর ওপর নর্মাল যে এক্সাইজ ডিউটি বা সেলস ট্যাক্স এটা তো আছেই, এর ওপর আরো এক্সট্রা অ্যামাউন্ট ট্যাক্স হিসাবে চার্জ করে। এই ট্যাক্সের আলাদা তেমন কোনো নাম নেই, এটাকে স্পেশাল ট্যাক্স হিসাবে ধরা যায়। তো লটারি, গ্যামলিং, বেটিং, ক্যাসিনো এই সমস্ত জায়গায় যে প্রোডাকশন বা ট্রানজাকশন বা সেলিং বাইং হয়, সেক্ষেত্রে ওই অ্যামাউন্টের উপর এক্সট্রা ট্যাক্স নেওয়া হয়, সেটাই হচ্ছে স্পেশাল ট্যাক্স অন লটারি, গ্যামলিং এটসেট্রা। এবার এই যে আমি ইনডাইরেক্ট ট্যাক্সগুলোর কথা বললাম, এই ট্যাক্সগুলোকে মার্জ করে 2017 সালে জিএসটি আনা হয়, মানে জিএসটির ভেতর এই ট্যাক্সগুলোকে মার্জ করে দেওয়া হয়। ফলে এই সমস্ত ট্যাক্স বর্তমানে এখন আর অ্যাপ্লিকেবল নেই, তবে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এর ভেতর বিভিন্ন ট্যাক্স এখনো অ্যাপ্লিকেবল। কোন কোন প্রোডাক্টের উপর, যে সমস্ত প্রোডাক্টের উপর জিএসটি লাগু হয় না সেই সমস্ত প্রোডাক্টের উপর এই সমস্ত ট্যাক্সগুলো এখনো লাগু রয়েছে। তার ভেতর কমন একটা প্রোডাক্ট হলো অ্যালকোহল প্রোডাকশনের ওপর এক্সাইজ ডিউটি নেয় যে কোনো স্টেট। তো অ্যালকোহলের প্রোডাকশনের ওপর যেহেতু কোনো স্টেট এক্সাইজ ডিউটি নেয়, ফলে ওই অ্যালকোহলের সেলিং, ব্র্যান্ডিং, অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত কিছুর ওপরেই স্টেট গভর্নমেন্ট আলাদা আলাদা করে ট্যাক্স নেয়। এছাড়া জিএসটির বাইরে রয়েছে পেট্রোলিয়ামের প্রোডাকশন, পেট্রোল, ডিজেল, ন্যাচারাল গ্যাস, এরোপ্লেনের ফুয়েল, এই সমস্ত জিনিসের প্রোডাকশনের ওপর জিএসটি লাগু হয় না, এইসব প্রোডাকশনের ওপর সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাইজ ডিউটি লাগু করে। এখন এই সমস্ত প্রোডাক্টের ওপর যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট তার এক্সাইজ ডিউটি লাগু করে, এই জন্য এই সমস্ত জিনিস যখন কোনো স্টেটে বিক্রি হয়, সেক্ষেত্রে ওই স্টেট ওই পেট্রোল বা ডিজেলের বিক্রির ওপর সেলস ট্যাক্স, অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্স,
এন্ট্রি ডিউটি, এই সমস্ত কিছুই চার্জ করে। তো যাই হোক, এই হচ্ছে ভারতের ট্যাক্সেশন সিস্টেম। এবার এই ট্যাক্সেশন সিস্টেমে সমস্ত ভিডিও মিলে টোটাল যত তথ্য দিয়েছি বা যত কিছু বুঝিয়েছি, এছাড়াও খুঁটিনাটি প্রচুর জিনিসপত্র আছে, সেগুলো আমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তেমন খুব একটা গুরুত্বপূর্ণ না। এই যতটুকু বলেছি এর থেকেও ডেপথে যা জিনিসপত্র আছে, সেগুলো যারা ইনকাম ট্যাক্স জমা দেয় বা যারা ব্যবসায়ী আছে জিএসটি ফাইল করে, তারা কিভাবে করে না করে তার জন্য। তো ডেপথের সেই সমস্ত বিষয় কোনো ট্যাক্স এক্সপার্ট সেই বলতে পারবে। আমি যেহেতু ট্যাক্স এক্সপার্ট নই, সেই জন্য ওই ডেপথের জিনিসপত্র আমি বললাম না। আর ট্যাক্সের কনসেপ্ট বোঝার জন্য অত ডেপথে আমাদের জানা লাগবেও না। তো যাই হোক, ওভারঅল ট্যাক্স সিস্টেম নিয়ে যা যা ছিল বলে দিলাম। এরপরেও যদি কোথাও কিছু মিস হয়ে যায় আমাদেরকে মেনশন করে দিও, পরে কোনো ক্লাসে আমি বুঝিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন। এই ভিডিওগুলো সম্পর্কে তোমাদের মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানিও। কোথাও যদি বুঝতে কোনো রকম অসুবিধা থাকে সেটাও জানিও। আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে এর পরের ক্লাসে গিয়ে।